যেটা 8টা কি বাজতেছে নাকি 8 একটা সংখ্যা বুঝেছে বা 8 বুঝাইলাম, অথবা আমি বলতে কি আমি স্কুলে যাচ্ছি বা আমি বই পড়তেছি বা আমি ক্লাস করতেছি অথবা আমি মুভি দেখতেছি, কিছু বোঝা যাবে না, শুধু আমি দিয়ে। এখন কি কতগুলি ডাটাকে একসাথে যখন প্রসেস করা হয় বা সাজানো হয় বা প্রসেসিং করা হয়, তখন যে একটা কমপ্লিট মেসেজ প্রদান করে সেটাকে আমরা বলি ইনফরমেশন। আর এই ডাটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। তার ডাটা টাইপ, কি ধরনের ডাটা টাইপ আমরা দেখতে পাই? একটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইপ ডাটা, আর হচ্ছে বুলিয়ান টাইপ ডাটা, এগ্রিগেট টাইপ ডাটা, এই আরটা হচ্ছে কি অক্ষর ভিত্তিক ডাটা টাইপ। তাহলে কয় রকম? 4 রকম ডাটা টাইপ দেখতে পাই: স্ট্যান্ডার্ড ডাটা টাইপ, অক্ষর ভিত্তিক ডাটা টাইপ, বুলিয়ান ডাটা টাইপ এবং এগ্রিগেট ডাটা টাইপ। তো স্ট্যান্ডার্ড ডাটা টাইপের মধ্যে আছে কিরকম দেখেন, যে সংখ্যা ভিত্তিক যে ডাটা টাইপ গুলি আছে, সরি এটা টোটালটা স্ট্যান্ডার্ড ডাটা টাইপ, তার মধ্যে সংখ্যা ভিত্তিক ডাটা টাইপ একটা আর কি। সংখ্যা ভিত্তিক যে ডাটা টাইপ আছে, নিউমেরিক যে ডাটা টাইপ আছে, এটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইন্টিজার টাইপ, যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, যার কোনো দশমিক ভ্যালু থাকে না, পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে, বাট পূর্ণ সংখ্যা হবে। যেমন পূর্ণ সংখ্যা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে ফ্লোট টাইপ ডাটা। ফ্লোট টাইপ ডাটা হচ্ছে কিরকম, যেটা হচ্ছে দশমিক সংখ্যা থাকে, বাট দশমিকের পর মানে ছোট আকারে থাকে, 2টা বা 1টা বা 3টা সংখ্যা থাকতে পারে। আর যদি ডাবল টাইপ হয় তাহলে দশমিকের পরে একটু বড় পরিমাণ সংখ্যা, একটু নির্ভুল সংখ্যা, তুলনামূলক নির্ভুল সংখ্যা যাচাই করার জন্য। তারপর আমরা আসতেছি বুলিয়ান টাইপ ডাটা। বুলিয়ান টাইপ ডাটার মধ্যে থাকে 2টি পার্ট, একটা হচ্ছে সত্য বা মিথ্যা, যেটা হচ্ছে বাইনারি টাইপের, 0 1, ট্রু ফলস, সত্য মিথ্যা, ইয়েস নো, এই টাইপের। এই ধরনের ডাটা টাইপটা হচ্ছে বলতেছি আমরা বুলিয়ান টাইপ ডাটা। আর একটা বলি অক্ষর ভিত্তিক ডাটা। অক্ষর ভিত্তিক মানে হচ্ছে যদি সিঙ্গেল ক্যারেক্টার বা সিম্বল বা ওয়ার্ড, যখন থেকে এখানে সিঙ্গেল কোটেশন ইউজ করা হয়েছে বা ডাবল কোটেশন ইউজ করতে পারে, যেখানে ভিতরে শুধুমাত্র একটা অক্ষর থাকবে, ছোট হাতের হইতে পারে, বড় হাতের হইতে পারে, সিম্বল হইতে পারে, না নাম্বার হইতে পারে, যেমন হাইফেন অব্লিগেশন থাকতে পারে, তখন আমরা বলি ক্যারেক্টার টাইপ। আর যখন একটা পূর্ণ সংখ্যা আসে, তখন আমরা বলি, মানে পূর্ণ শব্দ ওয়ার্ড বা একাধিক ক্যারেক্টার থাকে, তখন আমরা বলি এটা স্ট্রিং টাইপ। স্ট্রিং টাইপ ডাটা। তো এখানে দেখতেছি আমরা কি ইন্টিজার টাইপ, ফ্লোট টাইপ, ডাবল টাইপ, ক্যারেক্টার টাইপ এবং স্ট্রিং টাইপ। তারপর হচ্ছে এগ্রিগেট টাইপ। এগ্রিগেট টাইপ ডাটাগুলি হচ্ছে কিরকম, মানে একই টাইপের অনেকগুলি ডাটা যেখানে থাকে, এর মধ্যে হচ্ছে অ্যারে, লিস্ট, টাপল, সেট, ডিকশনারি, ম্যাপ। তো অ্যারে হচ্ছে কিরকম, একই ধরনের একাধিক ডাটা থাকে। একই ধরন বলতে কি, ক্যারেক্টার টাইপ বা স্ট্রিং টাইপ বা ইন্টিজার টাইপ বা ফ্লোট টাইপ বা বুলিয়ান টাইপ, এই টাইপের অনেকগুলি ডাটা থাকবে একই সাথে, এটাকে বলতেছি আমরা অ্যারে টাইপ। যেমন এই যেখানে আছে 1 2 3। আর লিস্ট টাইপ হচ্ছে কি পরিবর্তনযোগ্য মাল্টিপল ডাটার তালিকা। এটা পরিবর্তনযোগ্য, অনেক ধরনের ডাটা থাকতেও পারে এবং এটা পরিবর্তনযোগ্য। আর রয়েছে একসাথে থাকে, এটা হচ্ছে অপরিবর্তনযোগ্য মূলত। এর এটা টাপল। টাপল হচ্ছে অপরিবর্তনযোগ্য ইমিউটেবল তালিকা, ঠিক আছে। এটা হচ্ছে অপরিবর্তনযোগ্য, কিন্তু এখানে দেখেন আপনার কি আছে, একই ডাটা একাধিকবার থাকতে পারে। যেমন 1 আছে এখানে, আবার 1 আছে, আবার 2 আছে, 3 আছে, মানে একই ডাটাও বারবার থাকতে পারে, আবার সেটা মানে অপরিবর্তনযোগ্য। বিভিন্ন ধরনের ডাটা একসাথে থাকতে পারে কিন্তু এটা অপরিবর্তনযোগ্য। যেমন অ্যারেতে অপরিবর্তনযোগ্য কিন্তু লিস্টে পরিবর্তনযোগ্য, টাপলে অপরিবর্তনযোগ্য কিন্তু বিভিন্ন ধরনের ডাটা থাকতে পারে, কিন্তু অ্যারেতে একই ধরনের ডাটা থাকে, এই হচ্ছে বিষয়টা। তারপরে সেট। সেটটা কিরকম, ইউনিটি সেট, কোনো ডুপ্লিকেট নেই, একই ধরনের ডাটা কিন্তু কোনো ডুপ্লিকেট থাকতে পারবে না, যেটা আমরা টাপলের ডুপ্লিকেট দেখেছিলাম আছে। ডিকশনারি ডাটা, কি ভ্যালু পেয়ার ডাটা থাকে, এখানে থাকে আমাদের নাম, যেমন লিমা, এজ, 25, এই যেগুলি, এগুলো হচ্ছে কি ভ্যালু পেয়ার। দেখেন একটা পেয়ার, কিরকম পেয়ার, নাম লিমা, এজ 25, এই দুইটা মিলে একটা পেয়ার, এই দুইটা মিলে একটা পেয়ার। মানে এই যে ডাটাটা থাকতেছে কমা, এই মূলত এতটুকু বলা হইতেছে একটা ডিকশনারি ডাটা। যেমন নেম লিমা, নাম একটা আছে, এজ 25, এটা মিলে একটা পেয়ার। এই দুইটা মিলে আমরা একটা পেয়ার বুঝি, যে নাম এই জিনিসটা আর এজ এই জিনিসটা। এটিকে বলতেছে ডিকশনারি ডাটা বা ম্যাপ টাইপের ডাটা। তাহলে আমরা ডাটা দেখতেছি কয়েক ধরনের আছে: ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, স্ট্রিং, অ্যারে, লিস্ট, টাপল, সেট, ডিকশনারি ম্যাপ অথবা ম্যাপ। আর
ডাটা স্ট্রাকচারের ক্ষেত্রে যেগুলো আমরা দেখতেছিলাম, ডাটা এই যে টাইপ অফ ডাটা স্ট্রাকচার কত ধরনের ডাটা টাইপ আছে দেখেন। একটা হচ্ছে ইন্টিজার পূর্ণ সংখ্যা, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, বুলিয়ান, পয়েন্টার। এটা হচ্ছে প্রাথমিক ডাটা স্ট্রাকচার ক্ষেত্রে প্রিমিটিভ ডাটা স্ট্রাকচার। তার অপ্রাথমিক যৌগিক ডাটা স্ট্রাকচার, নন প্রিমিটিভ এবং কম্পোজিট। এগুলিতে অনেকগুলি ডাটাকে একত্রে ধরে রাখতে পারে এবং ব্যবহারকারী নিজে তৈরি করতে পারে। এগুলোকে বলতেছে নন প্রিমিটিভ। তারপর বলতেছে লিনিয়ার টাইপ ডাটা। লিনিয়ার টাইপ ডাটার মধ্যে আছে কি অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ। দেখেন, অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ, এটা হচ্ছে লিনিয়ার ডাটা টাইপ। যে ডাটাগুলি একটির পর একটি সরলভাবে সাজানো থাকে। একটা দেখছিলাম প্রিমিটিভ ডাটা স্ট্রাকচার, আরটা হচ্ছে নন প্রিমিটিভ, আরটা বলতেছি আমরা লিনিয়ার ডাটা স্ট্রাকচার, আরটা হচ্ছে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। এখন দেখেন একটা জিনিস, এখানে ভিতরে আমরা যে ডাটা স্ট্রাকচারগুলো এখানে দেখেছিলাম, এটা এক ধরনের ডাটা টাইপ, আর এগুলি হচ্ছে ডাটা স্ট্রাকচার। এই ডাটা স্ট্রাকচারের এক্সাম্পল হচ্ছে প্রিমিটিভ ডাটা স্ট্রাকচার এক্সাম্পল হচ্ছে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, বুলিয়ান, পয়েন্টার। আর এই নন প্রিমিটিভ হচ্ছে, এটা হচ্ছে ইউজার তার নিজের প্রয়োজন মতো ইচ্ছা মতো তৈরি করে থাকে। আর লিনিয়ার ডাটা স্ট্রাকচার হচ্ছে, এটা হচ্ছে এক ধরনের কিরকম থাকে, একটির পর একটা সর্বদা সাজানো থাকে। যেমন মনে করেন অ্যারে এক ধরনের সাজানো থাকে, লিঙ্ক লিস্ট একটা লিস্টের সাথে একটা লিস্ট। আমরা লিঙ্ক লিস্ট জিনিসগুলো কি ডিটেইলস সামনে আমরা দেখবো। এগুলি প্রতিটার জন্য আলাদা আলাদা চ্যাপ্টার আছে, অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ, এগুলি আলাদা আলাদা চ্যাপ্টার আছে। এগুলি সব সিনিয়র লিনিয়ার ভাবে সাজানো থাকে। আর নন লিনিয়ার হচ্ছে কিরকম, যেটাতে শাখা প্রশাখা থাকতে পারে, বা যেমন মনে করেন গ্রাফ অথবা ট্রি, এগুলি হচ্ছে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। ও হ্যাঁ, সরি, নিচে দেওয়া আছে যে ট্রি এবং গ্রাফ, এগুলি বলতেছে নন লিনিয়ার। যেটা হচ্ছে ট্রি আকারে একজন গাছের মধ্যে করে সাজানো থাকে, ট্রি, এগুলি আলাদা আলাদা চ্যাপ্টার আছে। গ্রাফ, এগুলো হচ্ছে নন লিনিয়ার। আর ফাইল বা ডাটা স্ট্রাকচারের ক্ষেত্রে আছে কিরকম, ফাইল, টেক্সট ফাইল এবং বাইনারি ফাইল। টেক্সট ফাইলগুলি কিরকম, যেমন এই যে আমাদের, আমি যে ফাইলটা দেখছি পিডিএফ ফাইল আমরা দেখতেছি, অথবা এমএস ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল, এটা হচ্ছে টেক্সট ফাইল, টেক্সট বেস ফাইল বা টেক্সট এডিটর ফাইল। আর একটা হচ্ছে বাইনারি ফাইল, যেগুলি সাধারণত এক্সিকিউশনের কাজ করে, 01 দিয়ে তৈরি করা থাকে, যেমন ব্যাচ ফাইল বা ইএক্সি ফাইল, এগুলি হচ্ছে বাইনারি ফাইল। আচ্ছা, আমরা সামনের দিকে এগিয়ে যাব না। তো ডাটা স্ট্রাকচার, এগুলো হচ্ছে ডাটা স্ট্রাকচার প্রকারভেদ। প্রথম দেখলাম আমরা ডাটা, তারপর দেখছি ইনফরমেশন, তারপর দেখলাম ডাটা টাইপ, তারপর দেখলাম ডাটা স্ট্রাকচার এবং তার প্রকারভেদ। তারপরে আছে কি ডাটা অপারেশন, বিভিন্ন ধরনের অপারেশন আমরা করতে পারি। আচ্ছা, এতটুকু দেখে যাই, তারপর আমরা মূল পড়াতে চলে যাব। এখান থেকে ডাটার অপারেশন গুলি কি কিভাবে হইতে পারে। ডাটা অপারেশন হইতেছে ডাটাকে সন্নিবেশন করা। দেখেন, ইনসার্শন, ইনসার্ট করেন কোথাও ডাটা, বা যোগ করা বা সন্নিবেশন করা, এটা হচ্ছে একটা অপারেশন, কিভাবে ডাটাকে কোথাও প্রবেশ করানো হয়। আর হচ্ছে ডিলিট করা, কোথাও একটা জায়গা থেকে ডাটাকে আমি মুছে ফেলবো, এটাকে আমরা বলতেছি ডাটা ডিলেশন। তো এটা কি কিভাবে বলতে পারি, ডাটা মুছে ফেলা, ডাটা অপসারণ করা, ডাটা ডিলিট করা, ডাটা রিমুভ করা, যেটাই বলুক একই কথা। আরটা হচ্ছে ট্রাভার্সাল। ট্রাভার্সাল মানে হচ্ছে গিয়ে, এটা একটা অপারেশন। এই অপারেশনটা হচ্ছে কি, আমার যে ডাটাবেজ আছে, যেখানে ডাটাটা থাকে সুসজ্জিত আকারে, সেটাকে আমরা বলতেছি ডাটাবেজ। সেই ডাটাবেজের ভিতরে কিছু ঘুরে এসে পরিভ্রমণ করে, সেখান থেকে যে ডাটাগুলি আমরা একবার ঘুরে প্রত্যেকটা ডাটা পর্যায়ক্রমে বা একে 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 প্রতিটাকে আমরা পরে আসলাম একবার, বা কোনো এক্সিকিউশনের জন্য সেটা কার্যক্রম করে আসলাম, সেটাকে আমরা বলতেছি ট্রাভার্সাল। সেটাকে আমরা বলতেছি ট্রাভার্সাল। ডাটা স্ট্রাকচারের প্রতিটি উপাদানকে একে একে দেখে বা ব্যবহার করা, সেটাকে বলতেছি আমরা ট্রাভার্সাল। ট্রাভার্সালের পরে আসতেছি আমরা কি সার্চিং। সার্চিংটা সহজেই বুঝতে পারতেছি, খোঁজা, যে অনুসন্ধান করা। এই অনুসন্ধানটা আমরা বিভিন্ন ধরনের নিয়মের উপর বেস করে অনুসন্ধান করতে পারি। এটি নির্দিষ্ট উপাদান আর ডাটা স্ট্রাকচারে আছে কিনা খোঁজা, মানে কোনো একটা ডাটাকে এটা ডাটা স্ট্রাকচার বা এর মধ্যে বা ডাটাবেজের মধ্যে আছে কিনা সেটা খোঁজা, সেটাকে আমরা বলতেছি সার্চিং। আর সর্টিং, সর্টিং মানে সাজানো। আমরা কিভাবে সাজাতে পারি, অ্যাসেন্ডিং আকারে সাজাতে পারি বা ডিসেন্ডিং আকারে সাজাতে পারি। যেমন মনে এ টু জেড বা জেড টু এ। ডেটের ক্ষেত্রে হতে পারে আপডেট ডেট, মানে কি রিসেন্ট থেকে পুরনোর দিকে বা পুরনো থেকে নতুন দিকে, এরকম ভাবে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং আকারে আমরা সর্টিং করতে পারি। তারপর হচ্ছে মার্জিং। মার্জিন হচ্ছে একত্র করা,
যেমন অনেকগুলি ডাটাকে একসাথে করার যে প্রসেসটা, এটাকে আমরা বলতেছি মার্জিং। যেমন 2-3টা ডাটাকে একসাথে আছে সেটা করতে পারি। যেমন এই যে 2 বা ততোধিক ডাটা স্ট্রাকচার একত্রিত করে তৈরি করাকে সেটা বলছে মার্জিন। তারপর হচ্ছে আপডেটিং, যে আমাদের আগের যে ডাটাটা আছে সেই ডাটাকে পরিবর্তন করে সেভ করা, পরিবর্তন করে ফেলে সেই ভ্যালুটা আছে। সাপোজ এখানটা এক্সাম্পল দেওয়া আছে এরতে, এই যে 10, 20, 30 এই তিনটা এলিমেন্ট নিয়ে একটা অ্যারে আছে। আর এখানে ভিতরে যেমন দেখা গেল যে 20টা আছে 20টার মান পরিবর্তন করে 25 করে দেওয়া হলো। এটা হচ্ছে আমরা কি বলতেছি আপডেট করা, যে ডাটা আছে সেটা ভ্যালুটা পরিবর্তন করে দিল। তাইলে এখানে আমাদের কি হচ্ছে, অপারেশনের ক্ষেত্রে কয়টা অপারেশন দেখতেছি? 7 ধরনের অপারেশন দেখতে পাই। এই 7 ধরনের অপারেশনের মধ্যে আছে কি কি? ইনসারশন, ডিলিশন, ট্রাভার্সাল, সার্চিং, সর্টিং, মার্জিং, আপডেটিং। এই 7 ধরনের অপারেশন আমরা করতে পারি। আচ্ছা, এবার আমরা তাহলে আমাদের নতুন ক্লাসে চলে যাই। আমরা আজকে যে জিনিসটা দেখবো, ডাটা স্ট্রাকচারে কিউ স্ট্রাকচার। আমাদের এখন দেখতেছি ডাটা স্ট্রাকচারের কিউ স্ট্রাকচার। আমাদের সাবজেক্ট হচ্ছে ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম। তো এই ডাটা নিয়ে আমরা কাজ করতে পারি। প্রথম বলছিলাম ডাটা, আর বলছি ইনফরমেশন, তারপর বলছিলাম ডাটা টাইপ, তারপর বলছিলাম ডাটার স্ট্রাকচারের ধরন, কি কি স্ট্রাকচার থাকে, তারপর ডাটার কি ধরনের অপারেশন সম্পন্ন করা যায়। আর এইটার মধ্যে এই ডাটা স্ট্রাকচার যখন বলতেছিলাম, তার মধ্যে লিনিয়ার টাইপ ডাটা, সেই ডাটার ভিতরে আছে কি কিউ। প্রথম একটা কিউ, একটা টাইপ কিউ স্ট্রাকচার। এই কিউ স্ট্রাকচার সম্পর্কে আমরা জানবো। কিউ স্ট্রাকচার হচ্ছে কিরকম? কিউ তে আমরা কি থাকি, গত ক্লাসে আমরা কিউ সম্পর্কে একটু জেনেছিলাম। কিউ কাজ করে ফার্স্ট ইন ফার্স্ট আউট এই মেথডে কাজ করে থাকে। আর অর্থাৎ এই উপাদান এলিমেন্টরি গুলি আগে প্রবেশ করে যে সে আগে বাহির হয়ে যায়। তো এই কিউর ক্ষেত্রে আমাদের কয়েকটা ক্রিয়াকলাপের ভিতরে কিউর মৌলিক ক্রিয়াকলাপগুলি কি কি বলছিলাম? এনকিউ, ডিকিউ, পিক, ফ্রন্ট, ইজ এমটি, ইজ ফুল। এই কয়েকটা ক্রিয়াকলাপ বা কার্যপ্রণালী বা এই কাজ করে থাকে। আর দুইটা সংখ্যা দেখতেছিলাম কি, ফ্রন্ট এবং রার, যেখান থেকে উপাদান বের হয় এবং যেখান থেকে উপাদান প্রবেশ করে, যে মুখটাতে উপাদান বের হয়ে যায় সেটাকে বলছিলাম ফ্রন্ট, আর যেটা দিয়ে উপাদান প্রবেশ করে সেটাকে বলছিলাম রার। মানে ফ্রন্ট সামনের দিকে, রার পিছনের দিকে। আর এটা অপারেশন করে কোন বেসিসে? ফিফু মাধ্যমে। এটা হচ্ছে তার একটা বৈশিষ্ট্য। কিউ এর বৈশিষ্ট্য কি? ফিফু পদ্ধতিতে সে কাজ করে। আর তার দুইটা প্রান্ত থাকে, একটা হচ্ছে ফ্রন্ট আর একটা হচ্ছে রার। এই যে একটা কিউ আছে, কিউ কাজ করে ফিফু পদ্ধতি ফার্স্ট ইন ফার্স্ট আউট। যে প্রথম আসবে সে প্রথম বের হয়ে যাবে, ফার্স্ট ইন ফার্স্ট আউট। যে এখন যেমন এই দুইটা সবার আগে প্রবেশ করেছিল, দুইটা সবার আগে বের হয়ে গেল, তারপরে 3 বাহির হবে, তারপর 4 বাহির হবে। এই কিউর ক্ষেত্রে একটা সম্মুখ ভাগ থাকে, একটা পিছনের ভাগ থাকে। সম্মুখ ভাগকে আমরা বলতেছি ফ্রন্ট বা হেড, আর পিছনের পার্টটাকে বলতেছি আমরা ব্যাক, টেল বা রার। তিনটা নামে এখানে বলা হয়, ব্যাক, টেল বা রার। আর এই যে প্রবেশ করে সাধারণত পিছন দিক দিয়ে, যখন আমরা প্রবেশ করে থাকি মানে রারে দিয়ে ডাটাটাকে আসবে এবং ফ্রন্ট দিয়ে ডাটা বের হয়ে যাবে। এখানে ফ্রন্ট হচ্ছে একদম লাস্টে যে ডাটাটা বের হওয়ার জন্য অপেক্ষা করতেছে, এটাকে আমরা বলতেছি ফ্রন্ট পজিশনের ডাটা। আর যেটা মাত্র প্রবেশ করছে সেটাকে আমরা ব্যাক, টেল বা রার পজিশনের ডাটা। কি বলছি, প্রথম যে ডাটা মানে জাস্ট বের হওয়ার জন্য অপেক্ষা করতেছে যে ডাটাটা, সেটাকে বলতেছি ফ্রন্ট বা হেড পজিশনের ডাটা। আর যে প্রবেশ করছে মাত্র, সেটাকে আমরা বলতেছি ব্যাক, টেল অথবা রার পজিশনের ডাটা। তাইলে একটা কিউর দুইটা মানে প্রান্ত থেকে থাকে, একটা দেখলাম ফ্রন্ট বা হেড, আরটা বলছি ব্যাক, টেল, রার। এক কথা আমি বারবার বলি একটা কারণে, যাতে এই কথাটা আপনাদের মাথার ভিতরে প্রবেশ করে যায়। এখন কারণ আপনারা পড়ার পর মানে চাকরি করে সবকিছু এত কিছু কার্যক্রম করে প্রফেশনাল সব ম্যাক্সিমাম লোক আছেন, তারপর কতটুকু ক্লাস করেন, আবার পড়াশোনা কতটুকু করবেন আল্লাহ মালুম, তারপরে পড়বেন, একটু চেষ্টা করেন। আর এখানে আমরা কি বলতেছি, যখন কোন একটা ডাটাকে প্রবেশ করানো হয় কিউর মধ্যে, তখন এটাকে বলি এনকিউ। কোন একটা ডাটা যখন কিউতে প্রবেশ করে তখন বলতেছি কি এনকিউ। আর যখন একটা ডাটাকে বের করে দেওয়া হয় তখন এটাকে বলে ডিকিউ। আমরা স্ট্যাকের ক্ষেত্রে কি বলছিলাম, কোন একটা ডাটা যখন প্রবেশ করানো হয় তখন এটাকে বলছিলাম আমরা পুশ, যখন বের করে নেওয়া হয় তখন বলছিলাম পপ। আর ওইটা কাজ করে লিপু পদ্ধতিতে, লাস্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিতে। আচ্ছা, এখন আমরা দেখলাম তাইলে
কিউ একটি গুরুত্বপূর্ণ ডাটা স্ট্রাকচার যা ফার্স্ট ইন ফার্স্ট আউট নীতিতে কাজ করে থাকে। অর্থাৎ যে উপাদান বা এলিমেন্ট বা যে উপাদানটা আগে প্রবেশ করবে সেইটি আবার আগে বের হয়ে যাবে। এইবার আমরা আসি আরেকটা প্রসেসে। এনকিউ জানলাম প্রবেশ করে, ডিকিউ জানলাম বের হয়ে যায়, পিক বা ফ্রন্ট যেটা হচ্ছে ফ্রন্টের যে অবস্থানে সেটাকে আমরা পিকও বলে থাকে। আরেকটা ডাটা দেখছি ইজ এমটি ইজ ফুল। কিউকে যখন আমরা চেক করব দুইটা জিনিস চেক করা হয়, কিউটা খালি আছে কিনা না কিউটা ফুল আছে, কিউটা ভর্তি না কিউটা খালি। যদি কিউটা এমটি কিনা তখন হচ্ছে ইজ এমটি ইজ ফুল। ফুল মানে এটা ফুল কিনা এটা চেক করার জন্য এই অপারেশনটা সম্পন্ন করা হয়। আর আরটা হচ্ছে এমটি কিনা খালি কিনা সেটা দেখার জন্য অপারেশনটা সম্পন্ন করা হয়। কিউ এর ধরন দেখেন, সিম্পল কিউ রৈখিক কিউ, সাধারণ ফিফো কিউ। এটা হচ্ছে সাধারণ একটা সিম্পল কিউ হলে এতক্ষণ আমরা যত কথা বলছি সেটা হচ্ছে সিম্পল কিউর জন্য কথা বলছি। এইবার আসি আমরা আরেকটা কিউর ব্যাপারে, সার্কুলার কিউ। আরেকটা বলছে প্রায়োরিটি কিউ, আর হচ্ছে ডিকিউ ডাবল এন্ড কিউ। দেখেন এবার তাহলে কিউ কত রকম দেখতেছি, কিউ দেখতেছি আমরা 4 প্রকার। কিউর প্রকার যদি বলি 4 প্রকার। সিম্পল কিউর ক্ষেত্রে হচ্ছে কি সাধারণত ফিফু পদ্ধতিতে সে কাজ করে, এই কারণে বলে ফিফু কিউ। সার্কুলার কিউ রৈখিক কিউ এর অপচয় এড়াতে চক্রাকার ভাবে কাজ করে থাকে। এটাকে আমরা বলতেছি চক্রাকার ভাবে যে কাজ করে থাকে সেটাকে আমরা বলতেছি সার্কুলার কিউ। আরেকটা কিউ আছে কি প্রায়োরিটি কিউ। যে প্রায়োরিটি কিউ উপাদানগুলির অগ্রাধিকার ভিত্তিকে সাজানো হয়ে থাকে, এটাকে বলতেছে আমরা প্রায়োরিটি কিউ। যে কিউতে আমার যে ডাটাগুলি থাকে এই ডাটাগুলিকে প্রায়োরিটি আকারে সাজানো হয়ে থাকে। প্রথম বলি সার্কুলার তো আমরা বুঝতেই পারতেছি রৈখিক কিউ এর অপচয় এড়াতে চক্রাকারে এটাকে কাজ করানো হয় গোলাকার সিস্টেমে, এটাকে বলছে সার্কুলার কিউ। আর হচ্ছে প্রায়োরিটি কিউ মানে হচ্ছে যখন কোনো ডাটাকে অগ্রাধিকার ভিত্তিতে সাজানো হয়ে থাকে যে কিউতে সেটাকে আমরা বলি প্রায়োরিটি কিউ, যদি কোনো একটা ডাটার প্রায়োরিটি বেশি সেটা ক্ষেত্রে। আর ডাবল ইন্ডেড কিউ উপাদানের ঢোকানো ও সরানো দুই প্রান্ত থেকে করা যায়, এটা হচ্ছে ডাবল ইন্ডেড কিউ। মানে উপাদানকে ঢোকানো এবং সরানো দুইটা প্রান্ত থেকেই করা যায়, এটা হচ্ছে ডিকিউ ডাবল ইন্ডেড কিউ। দেখেন এই যে জিনিসটা এখানে কি হইতেছে যে এই একটা কিউ সিম্পল কিউ, এটা সিম্পল কিউ। আমি একটু এটাকে একটু হাইলাইট করে নিই, অনেক সময় কার্সরের পয়েন্ট আপনারা দেখতে পান না। আমার এই যে কিউটা এখানে আঁকা আছে এই কিউটার ভিতরে কি হয়েছে সিম্পল কিউ, এটাকে বুঝাই যাচ্ছে এদিক দিয়ে ডাটাকে প্রবেশ করে এদিক দিয়ে বের হয়ে যাবে, এটাকে বলতেছি আমরা ফিফু বেস কিউ বা সিম্পল কিউ। তারপর হচ্ছে সার্কুলার কিউ। এই সার্কুলার কিউটা যদি এইভাবে সার্কুলেট করে দেওয়া হয় যে এইটাকে এখানে ডিকিউ হয়ে এখানে ফ্রন্টের ইনকিউ করা সম্ভব হয় তখন সার্কুলার সিস্টেম তৈরি হয়, তখন হচ্ছে কি সার্কুলার কিউ। আর প্রায়োরিটি কিউ তো বুঝতেই পারতেছি যদি কোনো একটা বিশেষ প্রায়োরিটি থাকে, যেমন 2 এর প্রায়োরিটি আগে তাহলে সব চেঞ্জে ওইটাই ফার্স্ট প্রায়োরিটি পেয়ে যাবে। আমরা বিভিন্ন ধরনের অফিস আদালতে বাংলাদেশের ক্ষেত্রে এটা বিশেষ করে দেখা যায় যে অফিসের স্টাফ আছে বা কার ভালো পাওয়ার আছে, এলাকার মাতবর আছে, তখন আমরা কি করি যে কোনো একটা ব্যাংকে বিভিন্ন জায়গায় সার্ভিস পেতে গেলে সব বাদ দিয়ে প্রায়োরিটি যার বেশি তাকে আগে প্রাধান্যতা দেওয়া হয়, মানে তার ক্ষমতা আছে বেশি তাকে আগে প্রাধান্য দেওয়া হয়, এই ধরনের ব্যাপার স্যাপার। আর ডাবল এন্ডেড কিউ যেটাকে আমরা বলতেছি, মানে যদি এই প্রান্ত দিয়ে ডিকিউ করা যায় আবার এই প্রান্ত দিয়েও ডিকিউ করা যায়, যে যখন যে দিক দিয়ে প্রয়োজন হইব তখন ওই দিক দিয়ে বাহির হইতে পারবে, যখন যে দিক দিয়ে প্রয়োজন হবে তখন ওই দিক দিয়ে ইনসার্ট করতে পারবে। তো এই ধরনের যে কিউগুলি থাকবে তখন এটা হচ্ছে ডাবল এন্ডেড কিউ, দুমুখী সাপের টাইপের, যে দুই মুখ দিয়ে সে খাবার খেতে পারে, দুই মুখ দিয়ে সে কাজ সারতে পারে। তো এখন এই ধরনের ব্যাপারটা হচ্ছে যখন যে মুখ প্রয়োজন তখন সেই মুখ ব্যবহার করবে, সেটাকে আমরা বলছি ডাবল এন্ডেড কিউ। ডাবল এন্ডেড কিউ বা ডিকিউ এই যে উপাদান ঢুকানো ও সরানোর দুই প্রান্ত থেকেই করা যায়, যখন যেইটা প্রয়োজন। এবার আমরা আসি একটা একটা করে। প্রায়োরিটি কিউ এটা বেশি ব্যবহৃত হয় এই কারণে এটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে। প্রায়োরিটি কিউ অগ্রাধিকার হচ্ছে একটি বিশেষ ধরনের কিউ ডাটা স্ট্রাকচার। এই অগ্রাধিকার কিউ হচ্ছে একটা বিশেষ ধরনের ডাটা স্ট্রাকচার যেখানে প্রতিটি উপাদান একটি প্রায়োরিটি। না 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 কে দিছে এখানে, একটু সরি।
সরি, একটু হোল্ড করেন 1 মিনিট। হ্যাঁ, সরি ইন্টারাপ্টের জন্য। আচ্ছা, তাহলে আমরা প্রায়োরিটি কিউ বলতেছি কি? প্রায়োরিটি কিউ হচ্ছে একটি বিশেষ ধরনের কিউ ডাটা স্ট্রাকচার। কিউ ডাটা স্ট্রাকচারে একটা আলাদা পার্ট আমরা দেখেছিলাম, যে কয়েকটা পার্ট, তার মধ্যে একটা পার্ট হচ্ছে প্রায়োরিটি কিউ। আচ্ছা, আরেকটা কথা বলি, এই সিলেবাস, এই শীটগুলি তৈরি করা হয়েছে আপনাদের সিলেবাসের সিকোয়েন্স অনুসারে। একদম দেখেন 5.2, 5.3, আপনারা যেই গুগল ড্রাইভটা দেওয়া আছে এখানে ভিতরে আপনাদের প্রতিটা সাবজেক্টের যে ফোল্ডার আছে ওই ফোল্ডারের ভিতরে আপনাদের সিলেবাসও দেওয়া আছে, আপনারা সিলেবাসটা দেখে নিতে পারেন। আর আপনাদের জন্য বই আছে, বোর্ডের নির্ধারিত, মানে কি আমাদের সিলেবাস অনুসারে বই তৈরি করা আছে, আপনাদের নির্দিষ্ট প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে সেই প্রয়োজনীয় বইগুলিও কালেক্ট করতে পারেন যার যার প্রয়োজন। আচ্ছা, তারপর বলি আমরা এই বই কিউ হচ্ছে ছাড়া এই যে বিশেষ ধর, এগুলা পড়লে হবে না? বুঝতে, এই শীটগুলি পড়লে, হ্যাঁ হ্যাঁ শীটগুলি হ্যাঁ পড়লে, হ্যাঁ ব্যাপারটা হচ্ছে শীটগুলি হচ্ছে গিয়ে একদম সিলেবাস ওয়াইজ মিনিমাইজ করে কম করে দেওয়া, আপনাদের জন্য কমিয়ে দেওয়া। এখন বইয়ের মধ্যে তো বিশদ আকারে আছে, আপনি যে আরো বিস্তারিত পড়তে চান তাহলে বইয়ে পাবেন, বইয়ে আছে, আর কিছু না। আচ্ছা, আর এমনি এই পরীক্ষার জন্য আমাদের এক্সাম যেটা হবে, এক্সামের জন্য এই শীটগুলো পড়লেই তো না? আশা করা যাচ্ছে। থ্যাংক ইউ স্যার। তার বাবা শেখর রঞ্জন দেবনাথ রয়েছেন পরিবারের কাছের মানুষ, পাশের মানুষ, বাড়ির মানুষ তিমির বরণ ব্যানার্জি, যিনি শুরু থেকে নিজের প্রফেশন তার যারা কথা বলবেন তারা একটু মাইকটা অন করে কথা বলবেন, আর যাদের প্রয়োজন নাই তারা মাইকটা বন্ধ করে রাখবেন। কিছু তোয়াক্কা না করে তার মনে হয়েছিল যে মনটার জন্য আমাকে থাকতে হবে। অনেক বিশ্বাস, একটু মাইকটা বন্ধ অফ করবেন। কারণ এখানে তো অনেক বিশ্বাস, মাইকটা একটু অনেক বন্ধ করেন। অন্য মোডে চলে গেছে। তাই না? সেটাই হয়ে এসছে। আচ্ছা আচ্ছা, যেটা আমরা দেখতেছিলাম প্রায়োরিটি কিউ, বলতেছিলাম যে প্রায়োরিটি কিউ তো বুঝতে পারতেছি, এটা কিউর মধ্যে যে প্রায়োরিটি অগ্রাধিকার ভিত্তিক যদি যে কিউটা সাজানো হয়ে থাকে সেটাকে আমরা বলতেছিলাম প্রায়োরিটি কিউ। এই প্রায়োরিটি কিউর যে বৈশিষ্ট্যগুলি আছে সেটা আমরা দেখি। বৈশিষ্ট্য, প্রায়োরিটি বেস প্রসেস, ফিফু অনুসরণ না করে উপাদানগুলি অগ্রাধিকার অনুযায়ী ডিল করা হয়। নরমালি আমরা বলতেছিলাম যে এতক্ষণ ধরে চিল্লে যে কি ফিফু ভাবে হয়েছে, কিউ কাজ করে ফিফু বেজে ফার্স্ট ইন ফার্স্ট আউট প্রসেসে কাজ করে, কিন্তু এই প্রায়োরিটি কিউতে কি করে, এই ফিফুর এই অনুসরণ সে পাত্তাই দেয় না, সেটাকে থোড়াই না কেয়ার করা, যার অগ্রাধিকার বেশি তাকে আগে প্রায়োরিটি দেয়। এখন মনে করেন যে আপনি একটা কিউতে দাঁড়ায় আছেন ট্রিটমেন্টের জন্য, এমন সময় আমাদের আল্লাহ না করুক আমাদের প্রধানমন্ত্রী নিয়ে থাক, প্রধানমন্ত্রী নিয়ে বলি না, উনি শ্রদ্ধেয় আমাদের দেশের প্রধানমন্ত্রী, মনে করেন একজন মন্ত্রী, অন্য কোনো মন্ত্রী, মিস্টার এক্স ওয়াই জেড, সে আসছে, তখন তো কি করবেন, সব বাইর করে দিয়ে তাকে সবার আগে প্রাধান্যটা দেবে। এই হচ্ছে প্রায়োরিটির অবস্থা, প্রায়োরিটি কিউ। তো এই প্রায়োরিটি যার একটু কম আছে, যেমন কি একজন স্টাফ অফিস, নরমালি দেখা যাচ্ছে আমাদের প্রায়োরিটি এত বেশি লোকজনের যে নরমাল যদি এই মনে করেন হাসপাতালের একটা যদি সুইপারের যদি লোক চলে আসে, তাকে সবার আগে সাপোর্ট দেয়, যে কোনো স্টাফে সাপোর্ট দেয়, সবার আগে সাপোর্ট দিয়ে দেয়। এটা হচ্ছে প্রায়োরিটি কিউর ক্ষেত্রে, প্রায়োরিটি তাদের বেশি থাকে। হাই প্রায়োরিটি ফার্স্ট, এই সর্বোচ্চ প্রায়োরিটি যার থাকবে সে সবার আগে পাবে। মনে করেন যে একই লেভেলে চলে আসলো, কি আসছে, দুইজন মন্ত্রী চলে আসছে এট এ টাইমে, অথবা দুইজন মন্ত্রী বলা যাবে না, দুইজন সংসদ সদস্য এমপি চলে আসছে, তো একজন দেখা গেল মন্ত্রী, তখন সে মন্ত্রী প্রাধান্য আগে পাবে,
এখন দেখা গেল যে তারপরে সিকোয়েন্সে পার্লামেন্ট মেম্বারকে দেখবে। এখন দেখছে একজন প্রতিমন্ত্রী আর একজন ফুল মন্ত্রী, তাহলে কি প্রতিমন্ত্রী পরে পাবে, ফুল মন্ত্রী আগে পাবে। এখন দেখা যাচ্ছে দুইজনই কি হয়েছে এমপি হিসেবে আসছে। এখন দেখা যাবে কার কার এলাকা স্থানীয় কে, সে যাবে না, ওই সে আরেকজন পাশের হচ্ছে তাকে মেহমান হিসেবে তাকে বলছে ভাই আপনি মেহমান মানুষ, আপনি আগে যান। এটা হচ্ছে সমঝোতা ভিত্তিতে। আরেকটা হচ্ছে দুজন যদি সমান হয়, যে আগে যে পাবে তাকে আগে প্রাধান্য দেওয়া হবে একই ক্যাটাগরিতে। দেখা গেল যে দুইজনই ঢাকার এমপি, দুইজনই একই রকম পাওয়ার, দুইজনই এট এ টাইমে আসছে, তাহলে আগে যে আসছে তাকে আগে প্রায়োরিটি দেওয়া হবে। এটা হচ্ছে হাই প্রায়োরিটি ফার্স্ট। এই ক্ষেত্রে ইকুয়াল প্রায়োরিটি সমান সমাধিকার পেলে ফিফো পদ্ধতি অনুসরণ করবে। এই যে এটাই আর কি যেটা কথা বলতেছিলাম, যার যদি সমান যদি প্রায়োরিটি থাকে, তার ইকুয়াল প্রায়োরিটি থাকলে যে আগে আসবে তাকে আগে প্রায়োরিটি দেওয়া হবে। তাইলে মূল হচ্ছে প্রায়োরিটি বেস প্রসেস করে থাকে, হাই প্রায়োরিটি ফার্স্ট দেওয়া হয়, ইকুয়াল প্রায়োরিটি ক্ষেত্রে সে ফিফো পদ্ধতি অনুসরণ করে থাকে। মৌলিক ক্রিয়াকলাপ, এইবার দেখেন মৌলিক ক্রিয়াকলাপ গুলি কি কি থাকে, মানে বেসিক কার্যপ্রণালী অপারেশন গুলি কি কি? ইনসার্ট আইটেম, প্রপার্টি প্রায়োরিটি, প্রায়োরিটি, আর হচ্ছে রিমুভ, পিক, ইজ এমটি। দেখেন নির্দিষ্ট অগ্রাধিকার সহ একটি উপাদান সংযুক্ত করা, এটা এইসব ক্ষেত্রে আমরা কি বলি ইনসার্ট। ইনসার্টের ক্ষেত্রে কি বলা হয়? নির্দিষ্ট অগ্রাধিকার সহ এই আইটেম এন্ড প্রায়োরিটি, যে আইটেমটা থাকবে সাথে তার প্রায়োরিটি অপারেশনটা থাকে। যদি আমাদের নরমাল কিউতে যদি কোনো ডাটাকে ইনসার্ট করি বা সিম্পল কিউর ক্ষেত্রে, তখন আমরা শুধুমাত্র ইনসার্ট থাকে আর সেটা ক্ষেত্রে শুধু আইটেমটাই থাকে, আর কিচ্ছু না, আইটেম আমরা প্রবেশ করাই। কিন্তু প্রায়োরিটি কিউর ক্ষেত্রে আইটেমের সাথে একটা প্রায়োরিটিও সেট করে দিতে হয়, যার প্রায়োরিটি বেশি না কম। আর প্রায়োরিটি মান কিরকম হয়? 3, 5, 1, 4। আচ্ছা এই প্রায়োরিটি কিরকম হয় সেটা একটু পরে আমাদের সামনে চলে আসবে। তো তার হচ্ছে রিমুভ, তাহলে একটা অপারেশন হচ্ছে ইনসার্ট অপারেশন। রিমুভ সর্বোচ্চ অগ্রাধিকার যুক্ত উপাদান সরানো, সর্বোচ্চ অগ্রাধিকার যার আছে তাকে সবার আগে সরানো হবে, এটা হচ্ছে রিমুভ। তারপর হচ্ছে পিক, সর্বোচ্চ অগ্রাধিকার যুক্ত উপাদান দেখায়। এই যে পিক এর ক্ষেত্রে পিক কোনটাকে বলতেছিলাম? পিক বলতেছিলাম আমরা ফ্রন্টের আরেকটা নাম পিক। কোথাও ফ্রন্ট ইউজ করা হয়, কোথাও পিক ইউজ করতে পারেন। আর ব্যাকের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? রার, ব্যাক, টেল। এখানে ব্যাকও বলতে পারে, রারও বলতে পারে, টেলও বলতে পারে। তাহলে অপারেশনের ক্ষেত্রে কি পিক অপারেশন। পিক অপারেশন কারে দেখাবে? যার প্রায়োরিটি সবচেয়ে বেশি তাকে পিক পজিশনে রাখা হয়। আর পিকে যাকে থাকে, যে সবচেয়ে ফ্রন্টে থাকে, যে থাকে তাকে কি করা হয়? সবার আগে বের করে দেওয়া হয় বা ডিকিউ করা হয়। আর ইজ এমটি অপারেশন কখন করা হয়? কিউ খালি আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য আমরা ইজ এমটি অপারেশন করা হয়। এইবার আমরা আসি, দেখেন প্রায়োরিটির ক্ষেত্রে কিভাবে প্রায়োরিটিটা সেট করা। প্রায়োরিটি কি? যেমন আইটেম আর প্রায়োরিটি এইভাবে সেট করা হয়। তাহলে 1 এর প্রায়োরিটি কত? 3, বি এর প্রায়োরিটি কত? 5, সি এর প্রায়োরিটি কত? 1, ডি এর প্রায়োরিটি কত? 4। তাহলে এটাকে কিভাবে সাজানো হবে? এইভাবে আমার আইটেমগুলি আছে এরকম প্রায়োরিটি নিয়ে। এই ক্ষেত্রে কি করা হয়? এই দেখেন বি 5, তারপর হচ্ছে ডি 4, এ 3, সি 1। এখন প্রায়োরিটি কার সবচেয়ে বেশি? প্রায়োরিটি সবচেয়ে বেশি হচ্ছে বি এর। বি এর প্রায়োরিটি সবচেয়ে বেশি, কারণ তার প্রায়োরিটি কত? 5। তাহলে সংখ্যা যত বেশি থাকবে তার প্রায়োরিটি তত বেশি। তো প্রায়োরিটি কিউর কিভাবে কাজ করে থাকে সেটা আমরা একটু দেখি। অ্যারে বা লিস্টে ব্যবহার করে সিম্পল ইমপ্লিমেন্টেশন, প্রতিবার ইনসার্ট করার পর সর্ট করতে হবে। প্রতিবার ইনসার্ট করে তার সর্ট করা হয় এবং ধীর গতিতে স্লো, কারণ সর্ট লাগে, সর্টিং করতে হয়, সাজাইতে হয়। প্রতিবার ইনসার্ট করার পর সর্ট করে, প্রতিবার ইনসার্ট করার পর সর্ট করে। কেন এই কাজটা করে থাকে? দেখেন এইভাবে, প্রথম যখন আমার এই যে ডাটাটা ঢুকানো হইলো, ডাটা ঢুকানোর পর সে সর্টিং করে পুরোটা সাজায়। কিভাবে কি সাজায়? যে পুরো ডাটা, যেমন মনে করে যে প্রায়োরিটি আমার কত আছে, প্রথম যে ডাটা আছে সেটা প্রায়োরিটি মনে করে প্রথম এটা ইনসার্ট করলো কত? 4। এর প্রায়োরিটি দেওয়া হলো কত? প্রথম যে ডাটাটা আসলো তার প্রায়োরিটি কত? 4 ছিল। এখন তারপরে যে ডাটাটা আছে তার প্রায়োরিটি কত?
1, তাহলে কি এর চেয়ে কমই প্রায়োরিটি আছে। কিন্তু যখন প্রায়োরিটি 5 চলে আসলো তখন পিক পজিশনে কে যাবে? 5 চলে আসবে। যখন 3 আসলো তখন কি হবে? 3 4 এর পরে যাবে। খুব খুব জ্বালাইতেছে একের পর এক আজকে। কাটতেছে না কেন? কাটছে। হ্যাঁ। তাইলে আমাদের এখানে দেখেন, যখন এই যে ডাটাটা আমার এখানে প্রবেশ করানো হইলো, প্রথম যখন 4 আসলো এই কথাটা এখানে বলা হইতেছে প্রথমের ক্ষেত্রে অ্যারে বা লিস্টে ব্যবহার করা সিম্পল ইমপ্লিমেন্টেশন। প্রতিবার ইনসার্ট করার পর সর্ট করা হয়, প্রতিবার ইনসার্ট করার পর এটাকে সাজায়, প্রতিবার ইনসার্ট করার পর সাজায়। এটা হচ্ছে যা প্রায়োরিটি কিউ কিভাবে কাজ করতে, মানে কিউ কিভাবে তৈরি করা হয় সেটার ক্ষেত্রে। তো প্রায়োরিটি কিউ কিভাবে তৈরি করা হয়, অ্যারে বা লিস্ট ব্যবহার করার সময় প্রতিবার যখন ডাটাকে ইনসার্ট করা হয় তখন সেটা এই যে ধীর গতিতে সর্টিং করা লাগে, প্রতিবার এটাকে সর্টিং করতে হয়। হিপ ব্যবহার করে এফিসিয়েন্ট ইমপ্লিমেন্টেশন। মেন হিপ সর্বনিম্ন প্রায়োরিটি উপাদানকে রুটে থাকে এবং ম্যাক্স হিপে সর্বোচ্চ প্রায়োরিটি উপাদানগুলি রুটে থাকে। সময় জটিলতা, জিরো, লগ এন্ড ইনসার্ট এন্ড রিমুভ, এই জিনিসগুলো এখন আমি বলতেছি না। এই সময় জটিলতা সম্পর্কে আমাদের অ্যালগরিদমের ক্ষেত্রে এই জিনিসগুলি আমি সুন্দরভাবে ছক আকারে গুছিয়ে দিছি। জাস্ট এখানে বিস্তারিত এখানে আলোচনা করব, এখানে আর এই সময়টা নিব না। এইটা হচ্ছে ও লগ অন ইনসার্ট এন্ড রিমুভ, এটা হচ্ছে টাইম পায় সময়ের জটিলতা। সময়ের জটিলতার এটার মেজারমেন্টটা, এই জিনিসটা ওইখানে ছক আকারে আমরা বুঝিয়ে দেব, সুন্দরভাবে আছে, তৈরি করা আছে। আর ম্যাক্স হিপ, মেন হিপ, এই জিনিসগুলো আসতেছে মূলত ট্রি থেকে। কারণ আমাদের এই যে প্রায়োরিটি কিউর যেই স্ট্রাকচার গুলি আছে, এই স্ট্রাকচার গুলির ক্ষেত্রে আমরা এটা কি যে অ্যারে লিস্টের আকারে সাজানো হয়ে থাকে, আবার ট্রি আকারে সাজানো হয়। ওইখানে ক্ষেত্রে আমরা যখন প্রায়োরিটি এই জিনিসগুলি মেনটেন করা হয় কিউর ক্ষেত্রে, তখন আর কি যে এই হিপ ব্যবহার করে, হিপ ব্যবহার করে এফিসিয়েন্ট ইমপ্লিমেন্টেশন করা হয়ে থাকে। মিন হিপের ক্ষেত্রে কি হয়, সর্বোচ্চ প্রায়োরিটি উপাদানগুলি রুটে রাখা হয়। কারণ এই রুটটা থাকে কিসের ক্ষেত্রে? ট্রির ক্ষেত্রে। যখন আমরা একটা ট্রির হালকা একটু বলি যাতে একটু সুবিধা হয়, একেবারে অন্ধকারে থাকলে তো সমস্যা। আমি এই জায়গায় দেখি যে ট্রিতে নরমালি আমরা যারা জানি যে ট্রি কিরকম থাকে, ট্রি থাকে এর আরে হলুদ কেন, লাল দিতে হবে না, ঠিক মতো বোঝা যাবে না। হ্যাঁ, মনে করেন এখানে এটা হচ্ছে রুট, আর ডাবল ওটি। পেন্সিলের কালিটা বেশি মোটা হয়ে গেছে, মুছে দিলাম, চিকন করে নিই। এই মনে করেন একটা রুট, এটা ভিতরে দুইটা চাইল্ড থাকে, এগুলি এইভাবে ট্রিটা আসলে সাজানো থাকে। আর এটাকে বলতেছিলাম আমরা রুট। আবার এখান থেকে আবার আরো আরো আসতে পারে, এখান থেকে আরো আসতে পারে, এভাবে সাজানো হয়। এই ক্ষেত্রে যখন আমাদের এটা বলছে এরকম ট্রি আকারে সাজানো হয়, এটাকে বলা হয় রুট, উপরেরটা নিচের গুলি হচ্ছে তার চাইল্ড। এই মিন হিপের ক্ষেত্রে সর্বোচ্চ প্রায়োরিটি উপাদানগুলি রুটে রাখে, সর্বোচ্চ প্রায়োরিটি রুটে থাকে। আর তার আন্ডারে যে চাইল্ড গুলি থাকে সেটা লেফট সাইডে থাকে এক ধরনের, আর রাইট সাইডে থাকে আরেক ধরনের। মানে সর্বোচ্চ রুটে থাকে যে হিপের ক্ষেত্রে, সর্বোচ্চ রুটে যে থাকে সেখানে আছে সর্বোচ্চ প্রায়োরিটি সম্পূর্ণ, আর ক্রমান্বয়ে যা চাইল্ড গুলি কম প্রায়োরিটি সম্পূর্ণ থেকে থাকে। আর ম্যাক্স হিপের ক্ষেত্রে কি হয়, জাস্ট উল্টো, সর্বোচ্চ প্রায়োরিটি উপাদানগুলো রুটে থাকে। এটা হচ্ছে সর্বনিম্ন মিন হিপের ক্ষেত্রে সর্বনিম্ন প্রায়োরিটি গুলো রুটে থাকে, আর ম্যাক্স হিপের ক্ষেত্রে সর্বোচ্চ প্রায়োরিটি গুলো আপনার রুটে থাকে। এই হচ্ছে তার সাজানোর যে অভ্যন্তরীণ যে কাঠামো সেটা। তাহলে এখানে একটা জিনিস আমরা দেখলাম কি, অগ্রাধিকার কিউর ক্ষেত্রে প্রায়োরিটি বেস প্রসেস করা হয়, হাই প্রায়োরিটি গুলো ফার্স্ট রাখা হয়, এবং ইকুয়াল প্রায়োরিটি থাকলে সেটা ক্ষেত্রে ফিফো আকারে কাজ করে থাকে। আর অপারেশন গুলি কি, ইনসার্ট অপারেশন, রিমুভ অপারেশন, পিক অপারেশন এবং ইজএমটি। আর প্রায়োরিটি যে যোগ করা হয় তার মধ্যে আমরা দেখি যার পাশে প্রায়োরিটি সংখ্যা বেশি থাকে তার প্রায়োরিটি সবচেয়ে বেশি হয়ে থাকে। এই অপারেশনের ক্ষেত্রে তৈরি করার ক্ষেত্রে কিউ তৈরি করা হয় কিভাবে, যখন অ্যারে এবং লিস্টের ক্ষেত্রে কোন ধরনের দেখতেছি আমরা, অ্যারে লিস্ট এবং হিপ ব্যবহার করে দুই ধরনের, এফিসিয়েন্ট ইমপ্লিমেন্টের ক্ষেত্রে আর সিম্পল ইমপ্লিমেন্টের ক্ষেত্রে। তো সিম্পল ইমপ্লিমেন্টের ক্ষেত্রে সে কি করে, প্রতিটিকে ইনসার্ট করার পর সর্ট করে, যেটা কিনা ধীরগতি সম্পন্ন এবং প্রতিটার ক্ষেত্রে সর্টিং লাগে। আর হিপ ব্যবহার করার
করে যে এফিসিয়েন্ট ইমপ্লিমেন্টেশন ক্ষেত্রে গেছে মিন হিপ এবং ম্যাক্স হিপ এই দুইটা দিয়ে কাজ করতে হয়। মিন হিপের ক্ষেত্রে প্রায়োরিটি সর্বনিম্ন প্রায়োরিটিটা রুটে রাখে এবং ম্যাক্স হিপের ক্ষেত্রে সর্বোচ্চ প্রায়োরিটিটা রুটে রাখা হয়। এবার আমরা দেখি স্ট্যাক এবং কিউর মধ্যে যে পার্থক্যটা। স্ট্যাকের ক্ষেত্রে আমরা নরমালি জানছি কি লিফো পদ্ধতিতে সে কাজ করে থাকে, আর কিউর ক্ষেত্রে ফিফো পদ্ধতিতে কাজ করে। আর লিফো মানে লাস্ট ইন ফার্স্ট আউট, ফিউ মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, এবং অর্থ হচ্ছে কি সর্বশেষ উপাদান সর্বশেষে প্রবেশ করা উপাদান প্রথম বের হবে, আর সর্বশেষে উপাদানগুলি সবার প্রথম বের হবে। আর প্রবেশের দিক এক প্রান্ত থেকে টপ, আর এটাকে কি বলি আমরা রার, যেদিকে আমরা প্রবেশ করি সেটাকে বলছে রাপ, এখানে বলছে টপ। আর প্রস্থান গতি এখানে ক্ষেত্রে আমাদের স্ট্যাকের ক্ষেত্রে টপই, যেদিক দিয়ে প্রবেশ করবে ওই দিক দিয়ে বাইরে হবে। আমরা স্ট্যাকটা কিরকম দেখেছিলাম, স্ট্যাকটা দেখেছিলাম স্ট্যাকটা দেখতে ঠিক এরকম দেখেছিলাম, তাই না? এই যেখানে ভিতরে এই এক একটা এলিমেন্ট থাকে, আর এই উপরে এটা দিয়ে প্রবেশ করে এবং এদিক দিয়ে বের হয়ে যায়। বের হওয়ার রাস্তা একটাই, এই জন্য বলতেছি টপ। এই দিয়ে প্রবেশ করতেছে, এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। তো এক প্রান্ত দিয়ে প্রবেশ করে একই প্রান্ত দিয়ে, আর সেটা হচ্ছে টপ টপ। আর এসে রার দিয়ে প্রবেশ করে আর ফ্রন্ট দিয়ে বের হয়ে যায়, পিছন দিক দিয়ে প্রবেশ করতে সামনে দিয়ে বের হয়ে যায়। আর এখানে অপারেশন কি দিচ্ছে, পুশ পপ পিক, আর এখানে দিচ্ছিলাম এনকিউ ডিকিউ এন্ড পিক। আর এখানে দিচ্ছে ব্যবহার করা হয়েছে কি ফাংশন কল স্ট্যাক, তারপরে ব্যাকট্র্যাকিং, ফাংশন কল স্ট্যাক ব্যবহার করা, ফাংশন কল স্ট্যাক, ব্যাকট্র্যাকিং, প্রিন্ট সার্ভার, সিপিইউ এবং শিডিউলিং, এগুলি ব্যবহার আপনার এখানে না দিলে চলবে, ঠিক আছে? পার্থক্য আসবে 2 মার্কের, অপারেশন পর্যন্ত দেওয়া ড্যাট এনাফ। এবার আমরা আসি ডিক্রিতে ডাটা সন্নিবেশন করার জন্য অ্যালগরিদম। এবার আমরা চলে আসি অ্যালগরিদমের ক্ষেত্রে। আর অ্যালগরিদম জিনিসটা কি, কোন একটা সমস্যার সমাধান করা বা কোন একটা প্রবলেম সলভ করা, একই কথা যদি বলে ফেলছি। কোন একটা অপারেশন সম্পন্ন করার জন্য, এটা বলতে পারি কোন একটা অপারেশন সম্পন্ন করার জন্য আমরা যে কার্যপ্রণালী করে থাকব তাকে নিজের ভাষায় ধাপে ধাপে সাজিয়ে লেখাটাই বলতেছি অ্যালগরিদম। অথবা কোন একটা সমস্যা সমাধানের জন্য সমাধানের প্রক্রিয়াকে, কোন একটি সমস্যা সমাধানের বা কোন একটা অপারেশনের প্রক্রিয়াকে যদি আমরা একটা ছোট ছোট মানে ধাপ আকারে, সুনির্দিষ্ট ধাপ আকারে সাজিয়ে তৈরি করে থাকি বা লিখে থাকি, সেটাকে আমরা বলতেছিলাম অ্যালগরিদম। সেই এই অ্যালগরিদমটা দেখেন, অ্যালগরিদমকে আমরা কি করতেছি এখানে সন্নিবেশন করা। এখানে কথাটা আপনাকে এভাবে বলতে পারে, কিউর ক্ষেত্রে ডাটা সন্নিবেশন কিভাবে করতে হবে এই কথা বলতে পারে, অথবা বলতে পারে ডাটা ইনসার্ট করার একটা অ্যালগরিদম লিখতে, এটি কিউতে ডাটা ইনসার্ট করে একটা অ্যালগরিদম লেখো। বলতে পারে এনকিউ করার অ্যালগরিদম লেখো। কি বলতে পারে প্রবেশ করার জন্য, সন্নিবেশন করা, ইনসার্ট করা, যোগ করার, এনকিউ করার অ্যালগরিদম লেখো। তো এখানে অ্যালগরিদম যেই এই যে পদক্ষেপ সমূহ বা স্টেপ সমূহ, অ্যালগরিদম এনকিউ আইটেম কিউ আইটেম, এই জিনিসটা আপনি উপরে লিখলেন, যেভাবে খুশি লিখতে পারেন, যেভাবে আপনাকে প্রশ্ন করা হবে ওইভাবে আপনি লিখবেন। আমাদের শুরু হবে এখান থেকে, যে ধাপে ধাপে শুরু করতেছি। তো এই অ্যালগরিদমটা দেখেন কি করা হয়েছে, ইফ rar ইকুয়াল টু ম্যাক্স, যখন আমরা ডাটাকে ইনসার্ট করব rar ইকুয়াল টু ম্যাক্স -1, দেন প্রিন্ট কিউ ওভারফ্লো এক্সিট, কাম সারছে শেষ। মানে এখানেই আমার প্রোগ্রাম শেষ। কেন শেষ, এই ইফ rar, rar কোথায় হইতেছে এনকিউর ক্ষেত্রে। এবার আমরা কিউতে যাই। এই যে আমার কিউটার আমি ছবি তুলে রেখে দেই। দেখেন এই যে আমার কিউটা এখানে আছে, এটা কিউ আছে। কিউর ক্ষেত্রে আমি একটু ড্র করি তাহলে সুবিধা হবে।
এটা আমার নরমাল কিউ। এই কিউর ক্ষেত্রে দেখেন আমরা কি বলছি, ম্যাক্স ইফ রার, এই যে রার আছে, যদি এই রারটা, এই যদি রার, এই রারটাই যদি আমার ম্যাক্স হয়ে থাকে, যদি এটি আমার সর্বোচ্চ হয়ে থাকে, এই রারটাই যদি আমার ফ্রন্ট হয়ে যায়, যদি এইটাই যদি থাকে, তাহলে কি হবে, এটি হচ্ছে শেষ, আমার আর এইখানে কোনো জায়গা নাই, এই কিউতে আর জায়গা নাই। রার এই যদি ম্যাক্স হয়, আমার প্রতিটা কিউ বা স্ট্যাকে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা থাকে, সেটা ভিতরে সাপোজ 100টা ডাটা আমি ঢুকাইতে পারবো, অথবা 5টা ডাটা ঢুকাইতে পারবো, যে এমনটি হোক। ওই রারের মান যদি সে পঞ্চম পজিশনে থেকে থাকে, এই রারটাই যদি পঞ্চম পজিশনে হয়, তাহলে কি হবে, তাহলে তো শেষ, তাহলে তো আর আমার দ্বারা সেটা সম্ভব না, তাই না, আর তো ঢুকে আর ইনসার্ট করতে পারবো না, আর সেটা প্রবেশ করানো সম্ভব না। এখন যদি সেটা, তাহলে যদি রাতটাই যদি সর্বোচ্চ হয়ে থাকে, যে এটা মানে যেটাকে আমরা বলছি ফুল, তাহলে আমরা চেক করে দেখবো কি, ইনসার্ট করার সময় সবার আগে চেক করতে হবে আমার কিউটা ফুল কিনা। যদি সেটা ফুল হয়ে থাকে, তাহলে এখানে আমি আর কোনো ডাটা ইনসার্ট করতে পারবো না। এখন ফুল হয়ে গেলে কি হবে, যে যদি এইটা চেক করার জন্য কি হচ্ছে, রারের ভ্যালু চেক করতে হবে, রার যদি এটা আমার পরিপূর্ণ হয়ে যায়, তাহলে আমার এখান থেকে বের করে দিবে প্রিন্ট কিউ ওভারফ্লো এক্সিট, আমার অ্যালগরিদম শেষ। ইলস যদি পরিপূর্ণ না হয়, তাহলে কি হবে, ফ্রন্ট ইকুয়াল টু -1, দেন এই যে ফ্রন্ট আছে, তখন আমরা, স্যার একজন ছাত্র ক্লাসে জয়েন হতে পারছে না, কিভাবে জয়েন হতে পারে? যদি এখানে অ্যাডমিনে কেউ থেকে থাকেন, তাহলে একজন ছাত্র জয়েন করতে পারতেছে না, ওনাকে একটু জয়েন করানোর ব্যবস্থা করেন। আচ্ছা, যদি সেটা না হয়ে থাকে, তাহলে কি হবে, এই যে ফ্রন্ট আছে, এই ফ্রন্টের ক্ষেত্রে কিছু ফ্রন্টের মান একবারে দিবে, এই পাশে নিয়ে আসবে, তখন কিছু ফ্রন্ট 0 রার প্লাস 1, রারের সাথে 1 বাড়িয়ে দেওয়া হবে, রারের সাথে 1। এইবার দেখেন, যদি না হয়, ইফ ফ্রন্ট ইকুয়াল টু -1, দেন এই যে ম্যাক্স -1, দেন যদি রারের মান সর্বোচ্চ থেকে -1 হয়, ফ্রন্টের মান -1 হয়, দেন ফ্রন্ট ইকুয়াল টু 0 এবং রার প্লাস 1, তাহলে এই রারটা কি হবে দেখেন, ছবিটা কোথায় গেল, এই যে রারটা, রারের মান 1 বেড়ে যাবে, রারের মান 1 বেড়ে যাবে, 1 বেড়ে গেলে কি হবে, এখানে আমি একটা ডাটা প্রবেশ করাইতে পারবো, এবং কিউ রার আইটেম, কিউ হবে রার আইটেম ইন্টিভ। এই জায়গাটা একটু আমি এখান থেকে ক্লিয়ার করে দিই। এইখানে দেখেন, শুধু এতটুকুর দিকে আমি নজরটা করি, তারপরে আমি অ্যালগরিদমটা আগে এখানে একটু দেখি, তারপরে এখানে দেখবো। এই হচ্ছে আমার পজিশন। এখানে দেখেন, এটা হচ্ছে আমার টোটাল কিউ। প্রথমে আমরা কিউটা কি করি, অ্যালগরিদমটা কি করবে, আমাদের ডিসিশন হচ্ছে, আমাদের একটা কিউ আছে, কিউর মধ্যে আমি একটা ডাটা ইনসার্ট করব। এখন আমি জানি না কিউটার অবস্থানটা কি, এবং আমি জানি না কিউর ভিতরে কয়টা এলিমেন্ট ইনসার্ট করানো যাবে, কয়টা যাবে না। আমার কাছে একটা এলিমেন্ট আছে, আমি এলিমেন্টটা এখানে ইনসার্ট করব, এই জন্য আমাকে অ্যালগরিদম করতে বলা হয়েছে। আমাদেরকে কি করতে বলা হয়েছে, একটা কিউতে একটা ডাটাকে ইনসার্ট করো বা সন্নিবেশন করো। দেখুন, সন্নিবেশন করার জন্য প্রথম আমাকে অ্যালগরিদম চেক করতে হবে কি ডাটা কি প্রবেশ করানো যাবে কিনা, মানে ডাটাটা এই কিউটা ফুল আছে কিনা। কিউটা যদি ফুল থাকে, সাপোজ এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এলিমেন্ট আছে কিউতে, এবং কিউর এটি সর্বোচ্চ ধারণ ক্ষমতা, তাইলে এই রার ইকুয়ালস টু -1, মানে এইটার ক্ষমতা এর চেয়ে কম না, মানে এইটাই শেষ ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা। দেন কি হবে, বলবে যে কিউ ওভারফ্লো, সো এখানে আর এক্সিট, বাইরে হয়ে যাবে, এখানে ডাটা ঢোকানো সম্ভব না। যদি
এলস যদি এটা না হয়ে থাকে যে হ্যাঁ রারের এখানে মানে এখানে আরো জায়গা আছে, রারের মান আরো যোগ করতে পারবে, প্লাস করতে পারবে, -1 না আর যোগ করতে পারবে, কমানো না আরো বাড়াতে পারবে। তো এখন বাড়াইতে পারলে তখন কি করা হবে, তখন আমাদের এই যে ফ্রন্ট আছে ফ্রন্টের মান 1 কমিয়ে দিবে, কারণ ফ্রন্ট ছিল মান বা পিক করা, পিকের মান 1 কমিয়ে দিয়ে এখানে কি আছে রারের মান এখানে আমরা 1 বাড়াই দিতে পারি। বাড়াই দিতে পারি মানে কি এখানে আমি একটা ডাটাকে প্রবেশ করাতে পারি। এখন মনে করেন রারের মান এখানে মনে করেন ফ্রন্টের মানটা আছে 1 2 3 4 5 6, এখানে এটা ভ্যালুটা যা আছে হেডের মান আসলো, আর এই রারের মান কি আছে +1 আমি যোগ করতে পারি। এখন রারের পজিশন আছে এইটা, তখন রারের পজিশন এই 8 এর পজিশন হচ্ছে আরো এই ডান দিকে চলে আসবে, 1 বেড়ে যাবে, আর তার তুলনায় তার মান 1 কমে যাবে। এখন এই জিনিসটা এখানে বলা হইতেছে, দেখেন এবার আমরা মূল ইয়াতে আসি। এখানে কি হইতেছে, if rar is equal to max -1 then maximum থেকে 1 কম হয়, then front q overflow, এটা হচ্ছে ওভারফ্লো, এক্সিট বাইরে হয়ে যাও। আর যদি else if front equal to -1 then যদি ফ্রন্ট থেকে -1 হয়, ফ্রন্ট 0 তে সেট করো, rar rar +1 rar 1 বাড়াও, q rar আইটেম ইন্টিফ শেষ। এই যে ইন্টিফ মানে এই শর্তটা শেষ করে দিল এবং প্রোগ্রাম ক্লোজ করে দিল, তাহলে আমার কিউ হয়ে গেল। এখন এইটা হচ্ছে এক ধরনের সিস্টেম করার জন্য। এইটাকে আপনি যদি আপনার ভাষায় লিখতে চান, এটা হচ্ছে অনেকটা প্রোগ্রামিং সদৃশ অ্যালগরিদম। আরেক ধরনের অ্যালগরিদম আছে যেটা আমরা আগের চ্যাপ্টারে করেছিলাম, দেখেন এবার এটা আমরা একটু যে প্রসেসটা বুঝলেন এটা যদি আরেকবার একটু বুঝাই দিতেন সংক্ষেপে। হ্যাঁ বলছি, এইটা দেখেন আপনার যদি ওইটা কঠিন হয় তাহলে এইভাবে আমরা লিখতে পারেন যে প্রথমে কিউ পূর্ণ কিনা তা পরীক্ষা করো, প্রথম কিউটা পূর্ণ কিনা সেটা পরীক্ষা করে দেখো, তার স্ট্যাকটি মানে কিউটি পূর্ণ হলে একটি ত্রুটি তৈরি করে প্রস্থান করো, যদি কিউটা পূর্ণ হয়ে থাকে একটা ত্রুটি পূর্ণ করে সেটা প্রস্থান করো। তারপরে স্ট্যাকের কথা বলেছে, আমরা কিউর ক্ষেত্রে বলতেছি দুই ভাবে হয়, তাহলে কিউর ক্ষেত্রে যদি কিউটি পূর্ণ না হলে মানে আপনার ভাষায় যদি লিখতে চান আর কি, ওটা তো প্রোগ্রামিং কোডিং এর ভাষা লেখা, কিউটি পূর্ণ না হলে পরবর্তী খালি স্থানে শিশুটি পয়েন্টটি বৃদ্ধি করো, আর এখানে হইতে যে পরবর্তী খালি স্থান না মানে রারের মান 1 বাড়িয়ে দাও, ওই যে রার আছে রারের মান 1টা বাড়িয়ে দাও, এবং কি হয়েছে এই যে স্ট্যাকের অবস্থান ডাটা উপাদান যোগ করো, স্ট্যাকের অবস্থানে এখানে না হয়েছে কিউর অবস্থানে ডাটার মান যোগ করো, মানে যে রারের মান 1 বাড়াই, এখানে হচ্ছে কি শীর্ষ পয়েন্টের মান 1 বাড়াইতে বলছে, এখানে তো রারের মান 1 বাড়াইতে মানে রার মানে পিছনের যে ডাটা আছে বা ব্যাক বা টেলের মান 1 বাড়াইতে বলা হইতো। এই যে উপাদান যোগ করো যেখানে রারকে নির্দেশ করবে, সাফল্য ফেরত দাও বা সাকসেস রিপোর্ট দিয়ে বের হয়ে যাও, শেষ। তাহলে আপনাদের কি এইভাবে বুঝতে সুবিধা নাকি প্রোগ্রামিং কোডিং এ? সাধারণত কোডিং এ মনে একটু কঠিন হচ্ছে আপনাদের কারো কারো, তো আমি দুইটা প্রসেসে রাখতেছি, তাহলে আমি এখানে ভিতরে আপনাদের যে শীটটা দেওয়া হয়েছে এখানে এটা হয়ে গেল, আচ্ছা এটা মানে ক্লোজ করে ফেলছিলাম। এইটা হইলে একদম বাংলা ভাষায় লেখা, মাতৃভাষায় লেখা, এইটা হচ্ছে কোডিং এর স্টাইলে লেখা। যখন আমরা প্রোগ্রামের কোডিং করা হয়ে থাকে সে কোডিং এর মতো করে লেখা, এটা হচ্ছে অনেকটা ওই পাইথন স্টাইলে লেখা, ঠিক আছে, পাইথনের মতো করে লেখা। তো সামনে কি আমি এখানে বাংলাটা লিখে দিব, বাংলায় লিখে দিব এখানে, তাহলে আপনাদের শীটের মধ্যে বাংলায় অ্যাড করে দিব, যার যেটা সুবিধা ওইভাবে অ্যালগরিদম লিখতে পারেন। অ্যালগরিদম আপনার মাতৃভাষায় দিলে ভালো হয় স্যার। আচ্ছা ঠিক আছে, ওইভাবে আমি দিয়ে দিব। একটা হচ্ছে প্রোগ্রামিং ভাষায় লেখা, এটা হচ্ছে প্রোগ্রামের মানে সিনট্যাক্সের কাছাকাছি ভাষা লেখা সিডো কোড দিয়ে, ঠিক আছে, সিডো কোড দিয়ে লেখা, আর ওইটা হচ্ছে কি একদম নিজের ভাষা লেখা। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, অ্যালগরিদম লেখার সময় অবশ্যই ধাপে ধাপে কমপ্লিট করবেন। এই যেমন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, যেখানে কিনা একটা স্টার্টিং থাকতেছে একটা এন্ডিং থাকতেছে। আর মুছে ফেলার জন্য কি করতে হবে, যদি কিউ থেকে ডাটা মোছা হয় তাহলে আপনাদেরকে কি চিন্তা করতে হয়, আমার কাছে একটা কিউ আছে, সাপোজ একটা কিউ আছে, এই কিউ থেকে আমরা ডাটাটা মুছবো, তো ডাটা মোছার ক্ষেত্রে প্রথম আমাকে পরীক্ষা দেখতে হবে
পরীক্ষা করতে হবে ডাটায় কোনো মানে কিউতে কোনো মানে কিউ খালি কিনা। মানে কিউ যদি খালি থাকে তাহলে তো আমি কিছু বুঝতে পারবো না, তাহলে আমার প্রোগ্রাম ওইখানেই শেষ। আর কিউ যেমন মনে করেন এখানে কি করা হইতেছে, ইফ ফ্রন্ট -1 অর ফ্রন্ট রার দেন, মানে এখানে কি বলা হইতেছে, যদি ফ্রন্ট -1 মানে ফ্রন্ট যদি 0 চেয়ে ও মানে কম হয়, নেগেটিভ হয়, 0 চেয়েও কম, মানে কি -1, ফ্রন্ট যদি -1 হয়, ফ্রন্টে যদি কিছু না থাকে তাহলে কি হবে, অথবা ফ্রন্টে যদি রার হয়, মানে আমরা কি মনে করি যে রার হচ্ছে কি, রারে আমার ডাটা প্রবেশ করে, তাই তো আমরা রারের মধ্যে ডাটাটা প্রবেশ করাই, রারের এখানে ডাটাটা প্রবেশ করতেছি। এখন রারই যদি ফ্রন্ট হয় তাহলে মানে কি, তাহলে তো এখানে কোনো ডাটা নাই। অথবা ফ্রন্টের মান যদি -1, মাইনাস মানে কি, -1 মানে হচ্ছে 0 চেয়ে কম, যেখানে কোনো যার কোনো ভ্যালু নাই, 0 চেয়ে কম হয়। যদি ফ্রন্টের মান 0 থেকে 1 হয়, অর ফ্রন্ট আর রার যদি একই হয়ে যায়, তখন কি এখানে কিউ ওভারফ্লো দিবে, সে বের হয়ে যাবে। ইলস যদি তা না হয় তাহলে আইটেম কিউ ফ্রন্ট, ফ্রন্ট ইকুয়াল টু ফ্রন্ট +1, ফ্রন্টের মান 1 বাড়িয়ে দিয়ে এদিকে চলে আসবে, এবং এটাকে কি করবে, এই যে ফ্রন্টের মানটা, এই দেখেন এই যে এটা ছিল মনে করেন আগে ফ্রন্ট, এই জায়গাটা ছিল আগে ফ্রন্ট, আমি এটা আবার একটু কালার করি, শুধু এতটুকু দেই। দেখেন প্রথম আমি কি করতেছি, আমার মনে করেন এখানে কিচ্ছু নাই, শুধু এই জায়গার ভিতরে আছে। এই ফ্রন্টের মান -1 মানে হচ্ছে ফ্রন্টের মান যদি 0 চেয়েও কম, মানে এখানে কিছু নাই হয়, অথবা ফ্রন্ট আর রার যদি একই জায়গায় হয়, যেখানে ডাটাটা প্রবেশ করবে, যে 9 কোথায় প্রবেশ করে, 9টা প্রবেশ করবে ফ্রন্টে, এখানে তো ফাঁকা হইলেই এখানে প্রবেশ করে, ফাঁকা হইলেই এখানে প্রবেশ করে। আর যদি রার আর ফ্রন্ট যদি একই হয়, মানে এখানে কোনো কিউতে কোনো কিছু নাই। এখন তাহলে প্রথম কি পরীক্ষা করতেছি, ডাটা ফাঁকা কিনা, যদি আমি বাংলায় লিখতে যাই এখানে কোনো মানে আমার কিউটা ফাঁকা কিনা। এইবার আসেন, যদি এই ঘটনা না হইলো, ইলস, ইলস মানে এটা ঠিক না, ইফ যদি এটা হয়, যদি না হয় তাহলে আইটেম কিউ ফ্রন্ট, আইটেম যে কিউ হবে সেটা ফ্রন্টে আসবে, কিউ থেকে ফ্রন্টে, ফ্রন্ট যে কিউ ফ্রন্ট হয়ে ফ্রন্টের মান 1 বাড়াইয়া দিবে, এই ফ্রন্টের মান 1 বাড়াই দিলে কোথায় চলে আসবে, ডি কিউর এখানে চলে আসবে, ডি কিউর এখানে চলে আসলো, ফ্রন্ট আইনে এটা বাইর করে দিল, আবার এর মান 1 কমাইয়া আবার এখানে ফ্রন্টে চলে আসলো, ফ্রন্টের মান এখানে স্থির হলো, আর আর এর মান 1 কমাই দিল, রিটার্ন মুছে ফেলবো। তাহলে ফ্রন্টের মান 1 কমায় ফ্রন্ট তো এখানে চলে আসে বাইর করে দিল, ফ্রন্টের মান আগের পজিশনে চলে আসলো, এখানে এই যে পরবর্তী পজিশনে চলে গেল, আর এই রারের মানও 1 কমাই দিল, তাহলে রিটার্ন করলো, কাহিনী শেষ। এখন এইটাকেও আমি বাংলা ভাষায় আপনাদের জন্য বুঝতে সুবিধার জন্য ওইভাবে লিখে দিব, তারপর ওইটার সাথে যদি দুইটা পাশাপাশি থাকে তখন আপনার বুঝতে সুবিধা হবে। এইখানে আমরা আছি, দেখেন যে এই যে অ্যালগরিদমটা তৈরি করা হয়েছে সেকেন্ডটা, আমি এটা একটু ব্যাখ্যাও লিখে দিচ্ছি যাতে সুবিধা হয় আপনাদের পরবর্তীতে ধরতে। আমার একটা কিউ আছে, কিউটার ভিতরে ভ্যালু আছে কি 10, 20, 30, ফ্রন্ট 0, রার 2। এখন দেখেন এখানে আমি বলছি ফ্রন্ট 0 আর রার 2, এটা মানে কি, এটা মানে হচ্ছে যখন এখানে আমাদের, আচ্ছা আবার ওই ছবিটা আনতে হবে, হ্যাঁ আনতে হবে, তাহলে সুবিধা হচ্ছে। এখন দেখেন কেন এখানে বলতেছে 0 এবং 2, 1 2, রার 1, রার 2, 0 1 2 3, এইসব ভ্যালুগুলি বলতেছে। এই জিনিসটা আমাদের কোনো যদি অ্যারে বলেন, লিস্ট বলেন, কিউ বলেন, অথবা স্ট্যাক বলেন, এইসবের ক্ষেত্রে কি হয়, এভাবে দিই, আমার এই কিউ আছে এখানে ক্ষেত্রে আমার যখন ফ্রন্ট বলতেছি বা রার বলতেছি, এগুলো এটা মান থাকতেছে, অথবা এইখানে কি এগুলি ইন্ডেক্স আকারে সাজানো হয়ে থাকে, যেমন এইটার ভ্যালু হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এইভাবে ইন্ডেক্সিং করা হয়। এটা 5 এর বাহ কি সুন্দর 5 হয়েছে না, মনে হচ্ছে যে সাপ আঁকছি। আচ্ছা 1 2 3 4 5 এইভাবে সিকোয়েন্সলি সাজানো হয়। আর এটা বলছে ইন্ডেক্সিং, ইন্ডেক্স আকারে এইভাবে সাজানো হয়। এই ইন্ডেক্সটা কিরকম দেখতেছি, আমরা যে কোনো তালিকা করি না, বইয়ের পুস্তকের প্রথমে দেখবেন যে একটা ইন্ডেক্স করা থাকে,
মানে সূচিপত্র, যেটাকে আমরা বাংলায় বলি, আর ইংলিশে বলি ইন্ডেক্স। আর এই সাধারণত প্রোগ্রামের ক্ষেত্রে ইন্ডেক্সের মানটা শুরু হয় 0 থেকে, 0 1 2 3 4। এখন যদি আমার যদি ভ্যালু হইতো, এলিমেন্ট হইতো এই তিনটা, তাহলে আমার ইন্ডেক্স হইতো কি 0 1 2। যদি 4টে হইতো তাহলে হইতো 3 পর্যন্ত, 5টা 6টা আছে, এই জন্য 0 1 2 3 4 5 পর্যন্ত হইতেছে। এটা হচ্ছে ইন্ডেক্সিং এর ক্ষেত্রে এক করে সাজানো হয়ে থাকে। যদি বলা হয় এখানে 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালু কত, তাহলে 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 5, মানে এলিমেন্ট 5। আমার ইন্ডেক্সের সিরিয়াল নাম্বার এলিমেন্ট 5। আচ্ছা, এবার যাই হোক, এবার আমরা যাই আমাদের এখানে ব্যাখ্যাতে। কোনায় গেল? আচ্ছা, দেখেন কিউতে আছে কি, আমাদের কিউ আছে কি 10 20 30। এইটা আমাদের একটা কিউ আছে। এই কিউর ভিতরে আছে কি ফ্রন্ট 0 রাট 2। এই ফ্রন্ট হচ্ছে কি, আমরা কি সবার শেষে যে ভ্যালুটা আছে এটাকে আমরা বলি ফ্রন্ট, আর রাল বলি সবার শেষের ভ্যালুটাকে, এটা হচ্ছে 2। তাহলে 0 1 2, যদি 1 কোনটা হইতো মাঝের এলিমেন্ট হইতো 1। এবার আসেন আমরা যখন ডিকিউ করব, কাকে বাইর করব? এই যে ফ্রন্টের ভ্যালুটাকে বাইর করব, 10 কে বাইর করব। তাহলে ডিকিউ আইটেম ইকুয়াল টু 10, এই আইটেমটাকে আমি বাইর করব। ফ্রন্ট ইকুয়াল টু 1, তাহলে ফ্রন্টটা কোথায় চলে আসবে? ফ্রন্টের মান 1 বেড়ে যাবে। বেড়ে কোনটা হয়ে যাবে? ফ্রন্টের মান হয়ে যাবে এই যে 1টাই হয়ে যাবে ফ্রন্ট, এই পজিশনে চলে আসবে। ডিকিউ আইটেম 20, যদি ডিকিউ আইটেম 20 করা হয়, তারপর ডিকিউ আইটেম 20 হবে 20, এই 2, এই 2টাকে ডিকিউ হবে। তারপর ডিকিউ করা হবে, ডিকিউ মানে এটা বাইর করার জন্য, আমরা সিরিয়ালে একের পর এক বাইর হইতে যাব। 30, তারপর হয় 30, ফ্রন্ট হয়ে যাবে 3। ফ্রন্ট ইকুয়াল টু রার কিউ খালি, মানে ফ্রন্ট। এইবার দেখেন এই 3 হয়ে গেছে আমাদের ফ্রন্ট। 3 যখন ফ্রন্ট হয়ে যাব, এটা ডিকিউ হয়ে গেল, তখন কি ফ্রন্ট আর রার, যে রারটা ছিল সেটা কি একই জায়গায় চলে আসে, একই জায়গায় চলে আসলো, মানে ফ্রন্ট ইকুয়াল টু -1, রার ইকুয়াল টু -1, খালি হয়ে গেল। আর আন্ডারফ্লো বা কন্ডিশন ওভারফ্লো হয়ে গেল এবং 0 হয়ে যাবে। ICD by 26 ইউটিউব। তাহলে এখানে দেখতেছেন কি হইতেছে, এই জিনিসটা যখন ধাপে ধাপে যখন বের হইতেছে, তখন একেবারে ফ্রন্টের মান চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং একটা সময় এসে আপনার ফ্রন্ট আর রার একই সমান হয়ে যাচ্ছে। 3 পজিশন আছে, 3 পজিশনে চলে গেছে, তাহলে কি কিউ খালি হয়ে গেছে। আর কিউ খালি হয়ে গেছে মানে ফ্রন্ট ইকুয়াল টু -1, রার ইকুয়াল টু -1। -1 মানে সেটা 0-র বাইরে চলে গেছে। আপনাদের ইন্ডেক্সটা সাজানো হয় 0 1 2 3 4 দিয়ে। আপনাদের দীপু স্যার লিস্টে মনে হয় ইয়া দিয়েছে, ইউটিউবের ক্লাস লিংক দিয়েছে, ওখানে পাবেন। আচ্ছা, এখানে আমরা এখন একটা জিনিস দেখি, কিউ এর বিচ্ছিন্ন ডাটা কাঠামোর বর্ণনা। বিচ্ছিন্ন মানে হচ্ছে গিয়ে নন কন্টিনিউয়াস ডাটা কাঠামোর যে ঘটনা, মানে একটা আছে কন্টিনিউয়াস মানে একের পর এক ধারাবাহিক, আর কিউ হচ্ছে বিচ্ছিন্ন ভাবে। কিউ এর বিচ্ছিন্ন আরেকটা ডাটা স্ট্রাকচার আছে কিউ এর ক্ষেত্রে, এর বর্ণনাটা হচ্ছে বিচ্ছিন্ন কিউ বা নন কন্টিনিউয়াস কিউ। বলতে বোঝায় এমন একটি কিউ ডাটা স্ট্রাকচার যার এর পরিবর্তে লিংক লিস্ট ব্যবহার করে তৈরি করা হয়। এতে মেমোরি ব্লকগুলি ধারাবাহিক কন্টিনিউয়াস না থেকে বিচ্ছিন্ন সংরক্ষণে থাকে এবং একে অপরের লিংক করা থাকে। জিনিসটা সহজেই বুঝতে পারতেছেন। যেমন মনে করেন, আমি একটু সহজে বুঝে দিই। যেমন আপনার যে হার্ড ডিস্কের মধ্যে যে ডাটাটা থাকে, আপনার যে এসএসডি আছে, স্টোরেজ ডিভাইস আছে, ওইখানে তো ডাটাটা থাকে। এই ডাটাগুলি কিভাবে থাকে সেটা একটু আমরা একটু বুঝি, একটু ছক আঁকে, একটু ক্লিয়ার জায়গায় দেখি। যেমন আমার এই একটা স্পেস আছে, এই যে একটা স্পেস আছে, এই স্পেসের ভিতরে এটা হচ্ছে আমার টোটাল মেমোরি স্পেস। এখানে আমি যে কোনো ডাটা আমার মতো ছড়ায় রাখতে পারি। এইটাকে আমি কি করি, প্রথমে কতগুলি ঘর বানাই। মানে একটা ছক বানাইলাম, আরে সুন্দরভাবে আঁকতে পারলে ভালো হইতো। ঘর বানাইলাম, এই ঘরের একটা অ্যাড্রেস আছে, ওই অ্যাড্রেস
0 1 2 3 4 এইভাবে আপনার যে মেমোরিতে যত জায়গা আছে, আপনার হার্ড ডিস্ক বলেন, এসএসডি বলেন, আমরা যখন ফরম্যাট করে থাকি, ফরম্যাট করা মানে এইভাবে অ্যাড্রেস দিয়ে সাজানো হয়। এই সাজানোর ক্ষেত্রে আমরা কম্পিউটার ফান্ডামেন্টালিতে মেমোরি অ্যাড্রেসিংটা দেখবো। তো এইভাবে জাস্ট এখানে জানি এখানে আমাদের কি আছে, এভাবে সাজানো হয়ে থাকে বিভিন্ন, এই যে প্রতিটা মেমোরিকে এভাবে অ্যাড্রেসিং করা হয়, প্রতিটা ব্লক আকারে সাজানো হয়। এখন মনে করেন এই লিংক লিস্টের ক্ষেত্রে কি করা হয়, আমাদের যে নরমালি যে কিউর ক্ষেত্রে যেটা বলতেছি, কিউর ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের সিকোয়েন্সিয়ালি এরকম একটা কিউ আমি মনে করি এখানে একটা আছে, এরকম ভাবে সাজানো আছে। কিন্তু যখন এই ডাটাকে এইভাবে একটা কিউতে এইভাবে না সাজিয়ে কি করা হয়, এই ইন্ডেক্স গুলি সাজানো হয়ে থাকে। মনে করেন একটা ডাটা এখানে আছে 12, এখানে আছে 13, এখানে আছে 14, এখানে আছে 15, বা এখানে আছে মনে করেন যে 30, সাপোজ 30 লিখতে কষ্ট বেশি হয়েছে, 30 আর লিখবো না, 3 লিখবো না। এখানে মনে করেন আছে 11, এখানে মনে করেন যে 111 আছে, এক এক লিখতে সহজ হয়। আচ্ছা, এই ডাটাটা আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা অ্যাড্রেসের ডাটা মিললে একটা আমার কিউ তৈরি করা হয়েছে। তাইলে কি হবে, যে আমার যে কিউটা তৈরি করা হয় এই অ্যাড্রেসটার সাথে এই লোকেশনে কি সেটা লিংক থাকতে হইব। এইখানে তো আমার সিকোয়েন্সিয়ালি একটা থাকতেছে, এখানে আমার লিংকের প্রয়োজন হচ্ছে না, তাই না? কিন্তু যখন এইখানে থাকবে তখন কি হবে, এইভাবে এলোমেলো যখন বিচ্ছিন্ন আকারে থাকবে, তখন আমার কি করতে হবে, প্রতিটা অ্যাড্রেসের সাথে প্রতিটা অ্যাড্রেসের একটা লিংক তৈরি করতে হবে। এইটা কি বলা হয়েছে, লিংক লিস্টের কথা। মানে এটার সাথে এটা একটা লিংক থাকবে, এটার সাথে এটা একটা লিংক থাকবে, এই এলিমেন্টের সাথে এটা লিমিট থাকতে, এটা থেকে এটা থাকবে, এরকম না থেকে এটার সাথে এটা হইতে পারে, তারপর এটা থেকে এটা হইতে পারে। এই সিকোয়েন্সটা যে কোনো ভাবে আসতে পারে, যে অ্যাড্রেসকে শো করবে লিংক দেওয়া থাকবে।